প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে শুরু করছি রতন তালুকদার লাইভ। আজকের লাইভের বিষয়বস্তু SIR। ভারতে 5টি রাজ্যে নির্বাচনের পূর্বে SIR শুরু হয়েছে। SIR হলো ভারতের নির্বাচন কমিশন কর্তৃক যেটাকে সোজা ভাষায় বলা হয় যে ভোটার লিস্ট সংশোধন করা হচ্ছে, যে যেটি প্রতি 10 বছর পর পর বিভিন্ন রাজ্যে করা হয়। সেটাকে বলা হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, SIR সংক্ষেপে। SIR বলেই বহুল প্রচলিত, কিন্তু এই SIR ভারতে হচ্ছে, তাতে আমাদের সমস্যা কি? কিন্তু আমাদের সমস্যা আছে। আমাদের সমস্যা আছে বলেই বিষয়টি আলোচনায় নিয়ে এসেছি। আমাদের সমস্যা হলো এই SIR এর কারণে বাংলাদেশি যারা ভারতে বসবাস করত, তাদের তারা ভয়, ভীতি, আতঙ্কে জীবনযাপন করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন, ভারত ছেড়ে চলে যাচ্ছেন দেশে। এ কারণেই প্রায় প্রতিদিনই এখনো সীমান্ত এলাকায়, বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই BSF এর কাছে ধরা পড়ছে বাংলাদেশিরা ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে। তারপর BSF ওদেরকে ধরে সবকিছু চেক করার পরে ওদেরকে কাউকে বিজিবির কাছে তুলে দেওয়া হচ্ছে, আবার কাউকে ভারতের জেলে নেওয়া হচ্ছে। এই কারণেই তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে হয়তো অনেক সমস্যা পেয়েছে। সে কারণে তাদেরকে আবার ব্যাক করানো হয়। ব্যাক করলে তারা কোথায় যায়? কোনো ডিটেনশন সেন্টার অথবা জেল। সেই সেই প্রক্রিয়ায় এখন চলছে। যে পশ্চিমবঙ্গে এর মাঝে বিহারে হয়ে গেল, বিহারের পরে এখন যেটা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আন্দামান, গোয়া সহ আরো বেশ কয়েকটি রাজ্যে। তো এ নিয়ে বাংলায় আতঙ্ক সবচেয়ে বেশি, এবং এই আতঙ্ক বাংলায় সবচেয়ে বেশি পেয়েছে শাসক গোষ্ঠী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূলকে। এ নিয়ে অস্থিরতার মাঝে দেখা যাচ্ছে সম্প্রতি। এ নিয়ে ভারতের মেন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ পশ্চিমবঙ্গের মিডিয়াতে ব্যাপক খবর মানে পরিবেশন করা হচ্ছে প্রতিদিনই। এবং এই খবরের মাঝে এক ধরনের ভয়, ভীতি, আতঙ্ক থাকে। পাশাপাশি আসামেও কিন্তু একই অবস্থা। আসামেও মানে মানে এই SIR এর কারণে বহুত লোক আতঙ্কে, এবং বাংলাদেশি যারা বসবাস করছে তারা বাংলাদেশে ফিরে যেতে চাচ্ছে। ঘটনাটি আসামে ঘটেছে। এর আগে একটু বিহারের কথাটা বলে রাখি। বিহারের কথা এই জন্যই বলা প্রাসঙ্গিক যে বিহারে অলরেডি SIR হয়েছে, এবং এই যে গত পরশু নির্বাচন গেল এই সপ্তাহে, সেই নির্বাচনে SIR থেকে বাদ পড়া প্রায় 60 লক্ষর মতো যারা ভোটার বাদ পড়েছে। তো এখানে একটি বিষয় বলি যে কারা বাদ পড়ছে। বাদ পড়ছে এমন সব লোক, যেমন যেমন SIR দেখা গেছে যে এটা হলো আগেই বলছি যে নির্বাচন কমিশন কর্তৃক ভোটার লিস্টের সংশোধন, সংযোজন। সংশোধন বলতে এরকম যে অনেকেই দুই দুই বা দুই জায়গায়, তিন জায়গায় ভোটার, অনেকেই মারা গেছেন, অনেকেই আবার অন্য দেশ থেকে গিয়েছে, যেমন বাংলাদেশ থেকে গিয়েছে অনেকেই, তারাও গিয়ে ভোটার হয়েছে 2 নম্বরই রাস্তায় কাগজপত্র বানিয়ে। তো এই সমস্ত বিষয়গুলিকে তারা বাদ দেওয়ার চেষ্টা করছে। তো এই নিয়ে তারা একটি টাইম ফ্রেম দিয়ে রাখছে যে 2002 সালের আগে যারা ভারতে, হোক মুসলিম হোক মানে হিন্দু, সেটা সমস্যা নয়। সমস্যা 2002-এর পরে যারা ভারতে আসছে তাদেরকে প্রপার কাগজ, যেটা ভারতে ID বা আধার কার্ড, রেশন কার্ড এবং বা সিটিজেনশিপ, তাকে দেখাতে হবে। আর সেটা দেখাতে না পারলে ধরে নেওয়া হবে যে সে বাইরে থেকে অনুপ্রবেশ করেছে ভারতে। এই নিয়ে, এই অনুপ্রবেশ নিয়ে খুবই আলোচিত বিষয় এখন পশ্চিমবঙ্গে।
এবং সারা ভারতেই বলতে গেলে কেন্দ্রীয় সরকার এ নিয়ে অত্যন্ত বিচলিত ছিল, এবং তারা এই প্রক্রিয়াটি তাদের মানে ইসেতেই প্রেসারে পরেই বরং নির্বাচন কমিশন বিষয়টির দিকে দৃষ্টি দিয়েছে। এখানে বলে রাখি, ভারতের নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে একটি স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেই নির্বাচন কমিশন সবসময়ই নিরপেক্ষ, এবং এই নির্বাচন কমিশন শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গেও এসআইআর এর কাজ শুরু করেছে গত সপ্তাহ থেকে। যে কারণে আতঙ্কটা, আপনারা যদি ভারতের পত্রপত্রিকা, ভারতের টেলিভিশন বা ভারতের সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা, আলোচনা এসআইআর নিয়ে আছে, সেগুলো যদি দেখেন তা আপনি দেখতে পারবেন যে অনেক বাংলাদেশি, যদিও বাংলাদেশ কখনো অফিসিয়ালি বাংলাদেশ থেকে স্বীকার করা হয় না যে ভারতে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা রয়েছে, কিন্তু ভারতে বাংলাদেশের অনুপ্রবেশকারী রয়েছে সেটার প্রমাণ কিন্তু রোহিঙ্গা সহ, সেটার প্রমাণ কিন্তু ভারতীয়রা বিভিন্ন সময় বলছে। এবং আপনি শুধু এটা পশ্চিমবঙ্গে নয়, সেটা এমনকি সেই আসাম থেকে শুরু করে একেবারে কাশ্মীর পর্যন্ত, বা কলকাতা থেকে শুরু করে সেই সুরাট গুজরাট পর্যন্ত, বা কর্ণাটক, বেঙ্গালোর থেকে শুরু করে হায়দ্রাবাদ, সব জায়গাতে, দিল্লিতেও প্রচুর বাংলাদেশির বসবাস করেন। এবং সেই বাংলাদেশিরা এখন আতঙ্কে। তো এখন কথা হলো যে এরা পশ্চিমবঙ্গে তারা এত নিরাপদ কেন? পশ্চিমবঙ্গে তাদের নিরাপদ একমাত্র কারণ, পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মুসলিমদের প্রতি তার যেমন সহানুভূতি, সেই সহানুভূতি থাকতেই পারে, থাকবেই। ভারতীয় মুসলিম যারা, তারা ভারতের নাগরিক, কিন্তু মমতা ব্যানার্জি সবসময় বাংলাদেশি যারা, তাদেরকেও বিভিন্নভাবে তার ভোটার বানিয়ে, তাদেরকে যে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে বা তাদেরকে যে আইডি কার্ড দেওয়া হয়েছে, সে সমস্তগুলি বিভিন্নভাবে তার দলীয় লোকজন দ্বারা দীর্ঘদিন ধরে করে আসছিল, যে কারণে এই মুসলিম ভোট তার জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর। আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখি, ভারতের অফিসিয়ালি 29% পশ্চিমবঙ্গে মুসলিম, আর বাকি 71% অন্যান্য সম্প্রদায়ের। তো সেই প্রেক্ষিতে মুসলিমের সংখ্যা, যে সংখ্যানুপাতিক ভোট, সেটা সরকার গঠনের জন্য, মেজরিটি আসন জেতার জন্য এই 29% ভোট অত্যন্ত জরুরি এবং একটি নিয়ামক ভূমিকা পালন করে। এখানে এইটুকু আপনাদেরকে বলে রাখা ভালো যে সরকারিভাবে 29% হলেও অনেকেরই ধারণা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুসলিমের সংখ্যা 32, 33 পর্যন্ত, 34 পর্যন্ত হয়ে যেতে পারে। এখানে একটু আর আরেকটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখতে চাই, সেটা হলো আসামের ব্যাপারটা। আসামে এমনিতেই স্থায়ী আসামিজ মুসলিমদের সংখ্যা অনুপাতে প্রায় 40% হলেও এখন অনেক বেশি। সেই কারণে সেই আসামেও একই ঘটনা ঘটেছে, যেটা আসামেও বাংলাদেশি যারা, তাদেরকে শনাক্ত করে আসামেও সরকার, হিমন্ত বিশ্ব শর্মা যিনি মুখ্যমন্ত্রী, তিনিও একটু রক্ষণশীল, না বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু অনেক বাংলাদেশিদেরকে ফেরত পাঠানোর চেষ্টা করছেন, এবং প্রায় প্রতিদিনেই বা বাংলাদেশ, আসাম থেকে বাংলাদেশের লোকজন আসছে। এগুলি অনেক সময় খবরে আসে, অনেক সময় খবরে আসে না। আমরা আসি ফিরে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় তৃণমূলের ভোট ব্যাংক। মমতা ব্যানার্জি নিজেই বিভিন্ন মিটিং এ বলে যে তার মুসলিম ভোটার গুলি হলো তার দুধেল গাই, যে সেই দুধেল গাই যখন সংকটে, তখন স্বাভাবিকভাবেই মমতা সংকটে পড়বে, এবং এই সংকটেই তিনি এখন পড়েছেন। তিনি একেবারে এসআইআর এর বিরুদ্ধে, তিনি কোনো অবস্থাতেই তা করতে দেবেন না, কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত এই বিষয়টিকে তিনি এড়াতেও পারছেন না। তিনি নিজেও পর্যন্ত গত সপ্তাহে এসআইআর ফর্ম যেটা, সেটা পূরণ করেছেন, সঙ্গে তার ভাইপো অভিষেক ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জিও করেছে। তো এই নিয়ে যে কলকাতায় শুরু হয়েছে যে সমস্ত বিষয়, সেই নিয়ে আজকের এই আলোচনা। যেমনটি
মমতা ব্যানার্জি একেবারে জ্বলে পুড়ে ছারখার পরিস্থিতি এখন এ কারণেই যে মুসলিম ভোটে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তার অস্তিত্বে আঘাত পড়বে, তার জন্য হুমকি, ক্ষমতা ধরে রাখা তার জন্য কঠিন হয়ে যেতে পারে। এরই মাঝে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে পশ্চিমবঙ্গে মুসলিমদের মাঝে এমনিতেই যে ধরনের ঐক্য, বিশেষ করে এই ঐক্য নির্বাচনের আগে সেই ঐক্যটা যেমন তৃণমূলের দিকে ঝুঁকে, ঠিক তেমনি এবার আগামী 2026-এ অর্থাৎ আগামী মে মাসের দিকে সম্ভবত পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। সুতরাং নির্বাচনকে সামনে রেখে যে ধরনের প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন দুজনের সম্মতিতেই হচ্ছে, কিন্তু রাজ্য সরকার কোনো অবস্থাতেই এই বিষয়টিকে পাত্তা দিতে চায়নি বা এর বিরোধিতা করছে। এই বিরোধিতার ফলেই মুসলিম সম্প্রদায়ের মাঝেও যারা ভারতীয় মুসলিম তাদের সাথেও তৃণমূলের একটি দূরত্ব তৈরি হচ্ছে। আর এরই মাঝে পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রভাবশালী নেতা, প্রভাবশালী নেতা হুমায়ুন চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, তিনি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছেন, হুমায়ুন কবির ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি তৃণমূল ছেড়ে দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করবেন। এটা মমতা ব্যানার্জির জন্য একটি বিশাল হুমকি। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের যে এখন গ্রন্থাগার মন্ত্রী আছেন জেনারেল রাজ্জাকুল্লাহ চৌধুরী, তিনি নিজেও বলেছেন SIR ভারতীয় মুসলমানদের জন্য কোনো ধরনের সমস্যা নয়, যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসেছে তাদের জন্য সমস্যা এবং তাদের বাংলাদেশে চলে যেতে হবে, তারা পশ্চিমবঙ্গে থাকতে পারবে না। সেটা হলো রাজ্জাকুল্লাহ চৌধুরীর বক্তব্য। এট দ্য সেম টাইম পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রভাবশালী গ্রুপ যেটা ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের মুরিদ অনেক, ফুরফুরা শরীফের যে চিফ তক্কা সিদ্দিকী, তিনি কি বলেছেন? তিনি একই কথা বলছেন যে মমতা মুসলমানদেরকে নিয়ে যে তাস খেলছে সেটা শুধু নির্বাচনের জন্য। আসলে পশ্চিমবঙ্গে জন্ম নেয়া পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য SIR কোনো ধরনের সমস্যা নয়। এটা আমাদেরকে সমস্যা করবে না। আমরা ভারতীয়, আমরা ভারতীয় মুসলিম, আমরা ভারতে আমাদের জন্ম, ভারতে আমাদের কর্ম, ভারতে আমাদের শেষ ঠিকানা। এগুলো তার বক্তব্য। তার ছোট ভাই ফুরফুরা শরীফের যে তক্কা সিদ্দিকীর ছোট ভাই, সে একমাত্র বিধায়ক যিনি নাকি সেই গত 21-এর নির্বাচনে একমাত্র বিধায়ক পাশ করেছেন এই ফুরফুরা শরীফ থেকে, তিনি নওশাদ সিদ্দিকী, তরুণ টকবগে যুবক। এই তরুণ তুর্কি গত দুদিন আগেই বললেন মমতা ব্যানার্জি মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে, মুসলমানদেরকে তসরুপের তাস হিসাবে ব্যবহার করছে। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে মনে করে দুধেল গাই। সেই কারণেই তিনি নিজেও হুঁশিয়ার দিয়ে মুসলমানদেরকে বলছেন যে আপনারা SIR নিয়ে ভয় ভীতি আতঙ্কের কোনো কারণ নেই। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যা বলছে তা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটি উছিল্লা মাত্র। তারা চায় তাদের কারণেই এই পশ্চিমবঙ্গে মুসলিমদের ভাগ্য উন্নয়নের তেমন কিছু হয়নি, কারণ তারা সবসময় চাইছে মুসলিমরা তাদেরকে ভোট দিবে আর তারা ক্ষমতায় থাকবে। এই হলো তাদের একমাত্র পলিসি। তো এই এই বিষয়টা এই জন্যই বললাম আমি যে পশ্চিমবঙ্গের যারা মুসলিম, এই যে 29% হোক আর 34% হোক, এই যে পশ্চিমবঙ্গে মুসলিমদের কিন্তু এই যে চারজনের কথা বললাম, চারজন কিন্তু প্রভাবশালী নেতা, এবং মোট কথা এই সমস্ত নেতাদের কথাই কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিমরা তাদের
সিদ্ধান্তগুলি নেয় এবং তাদের নেতাদের কথাবার্তাগুলি তারা শুনেন। এর মাঝে অধিকাংশই তৃণমূলের, আর বাকি আইএসএফ, যে আইএসএফ এর একজন, যেটা ফুরফুরা শরীফ নিয়ন্ত্রিত যে রাজনৈতিক দলটি, সেটির নওশাদ সিদ্দিকী, তিনি কথাগুলি বলেছেন। তো এই হলো পশ্চিমবঙ্গের মুসলমানদের অভিমত। এখন আসুন পশ্চিমবঙ্গের তৃণমূল কি বলে। তৃণমূল, সেই আগেই বলছি, তৃণমূলের বক্তব্য একটাই, তৃণমূল এসআইআর এর বিরুদ্ধে। আবার কংগ্রেস, বিজেপি বা বাম রাজনৈতিক দলগুলি, যারা যে বাম প্রায় 34 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে, বামেদের কাছ থেকেই মমতা ব্যানার্জি ক্ষমতা নেয় 2011 সালে। তো এই বাম, তারা কিন্তু সকলেই কিন্তু এক বাক্যে এটা বলছে যে এসআইআর কোনো সমস্যা না, ভারতীয় মুসলিমদের জন্য কোনো সমস্যা না, এই সমস্যা বাংলাদেশিদের জন্য। তো বাংলাদেশি যারা ভারতে অবস্থান করে, তাদের তো ন্যাচারালি তাদের আমার একটা বিশ্বাস, যেটা আমরা আমেরিকাতে থাকি, তো এরকম ভারতে কি কেউ কাজ করতে যেতে পারে না? অবশ্যই যেতে পারে, কিন্তু ভারতে যদি কাজের পারমিশন থাকে সে ভারতে কাজ করে। আমরা যেমন আমেরিকায় প্রবাসী, কেউ দুবাই প্রবাসী, কেউ লন্ডনে প্রবাসী, কেউ অস্ট্রেলিয়ায় প্রবাসী, সেরকম ভাবে ভারতেও প্রবাসী। ভারতে যাওয়ার পরে ভারতের লিগেল কাগজপত্র প্রেক্ষিতে ভারতে যদি কাজ করে কেউ, তাদের অসুবিধাটা কি? আমরা অন্য দেশে থাকতে পারলে ভারতে নয় কেন? আমরা ভারতে থাকতে পারবো, কিন্তু সেখানে প্রপার কাগজ থাকতে হবে। এখন সেখানে গিয়ে যদি আমরা বিভিন্ন ভাবে নকল কাজগুলি করি, যেমন 2 নম্বরী কাজগুলি করি, তো সেখানে প্রশাসন তো আমাদের পিছনে লাগবেই, লাগতেই পারে, তারা বলতেই পারে। এই বিষয়টির সঙ্গে আরো অনেক জিনিস জড়িত, জঙ্গিবাদ জড়িত আছে, আইন শৃঙ্খলা জড়িত আছে। এই তো ওই দিন দিল্লিতে যে ঘটনা ঘটলো, যে জঙ্গি হামলা হলো দিল্লিতে, এই ভারতের পত্রপত্রিকা কাগজপত্র দেখা যায় যে সেখানে বাংলাদেশিদেরও সম্পৃক্ততা রয়েছে। সেটা সততা পরে দেখা যাবে, কিন্তু কথাগুলি তো বলছে, বাংলাদেশ সরকারও এর প্রতিবাদ করেছে। এই প্রেক্ষিতেই যে বলা চলে যে মমতা ব্যানার্জির যে কাজটি করতে চাচ্ছেন, সেই কাজটি মমতা ব্যানার্জি তার নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে, কতটুকু পশ্চিমবঙ্গের স্বার্থে সেটা অন্য 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 বিষয়, সেটা পশ্চিমবঙ্গের জনগণ দেখবে। কিন্তু আপাত দৃষ্টিতে যে কাজটি মমতা ব্যানার্জি এখন করতে চাচ্ছেন, কারণ যেহেতু তার কথিত দুধেল গাই সংকটে, আজকে যদি ওই ভোট ব্যাংকে কোনো ধরনের প্রবলেম হয়, আজকে যদি 5 লক্ষ, 50 লক্ষ বা 1 লক্ষ ভোট যদি ভোটার লিস্ট থেকে কমে যায়, তাহলে সেটা মমতাকে নির্বাচনে অবশ্যই হার্ট করবে। যেমনটি এই নির্বাচনে 2 দিন আগে বিহার, ভারতের বিশাল রাজ্য বিহার, সেই বিহার বাংলা বা পশ্চিমবঙ্গ সংলগ্ন। তো সেই বিহারের ঘটনাগুলো দেখুন, বিহারের মানে অবসরণীয় যে নির্বাচন আকাঙ্ক্ষিত ছিল, সেই নির্বাচনে মোদি বা নীতিশ, যা- যে মোদি, যে তাদের যে এনডিএ গভর্নমেন্ট, সেই এনডিএ এর ভূমিধস বিজয় হয়েছে। কেউ, মোদি নিজেও হয়তো ভাবেনি যে বিহারের নির্বাচনের ফল এটা হইতে পারে। 243টি আসনের মাঝে 202টি আসন পেল এনডিএ। আর আর যে ইন্ডিয়া জোট, যেটা রাহুল গান্ধী বা তেজস্বী যাদব, তারা মাত্র 35টা সিট পেল। আর সেখানে ওয়াসিউদ্দিন, ইয়ের মিমের যে চিফ, তার দল পেল মাত্র 4টা সিট। এই হলো গতকালকের বিহারের নির্বাচনের ফলাফল। তো বিহারে কিন্তু একই ঘটনা ঘটেছে, এসআইআর। কিন্তু সবচেয়ে অন্য বিষয় হলো, মমতা ব্যানার্জির আরো ভয় ইদানিং পাওয়ার কারণটা হলো এটা, যে বিহারের 4টি জেলা, যেগুলি ইসের সঙ্গে, মানে বাংলাদেশের সঙ্গে বা পশ্চিমবঙ্গের সঙ্গে মানে সংলগ্ন, এবং বাংলাদেশেরও খুব কাছাকাছি, যেমন হলো পূর্ণিয়া বা আরিয়ারা বা কাটিহার এবং কিষানগঞ্জ। এই যে 4টা জেলা বিহারের, এই 4টি জেলাতে 24টি মানে বিধানসভার আসন। সেই বিধানসভার আসনগুলিতে এবং ওইটা বলে রাখি, এই যে 4টা যে জেলার কথা বলা হলো, এই 4টি জেলাতেই কিন্তু মুসলিম সংখ্যা প্রায় বড় আকারের মুসলিমদের বসবাস। যেমন কিষানগঞ্জে প্রায় 60% মুসলিম, যেমন আরিয়ারাতে 40% মুসলিম, পূর্ণিয়াতে
45% মুসলিম, কাটিহারে 35 থেকে 40% মুসলিম। তো এই পরিমাণ মুসলিম থাকলে সব সময় এই আসনগুলিতে মুসলিম ভোটগুলি মানে জয় পরাজয় নিশ্চিত করে। তো সেই হিসেবে সবসময় মুসলিম ভোটাররাই ওইখানে ভোট দিয়ে মুসলিম প্রার্থীদেরকেই অনেক সময় জয় যুক্ত করান, বা সেখানে হিন্দু প্রার্থীও থাকে, সেটা মানে মুসলিমরা হয়তো মুসলিমদেরকে ভোট দেয় এরকমই চল, বা কংগ্রেসকে ভোট দেয়, বা ইসের এই যে আপনার ওই যে আরজেডি কে ভোট দেয়, এরকম হইতে পারে। কিন্তু এখানে একটি সবচেয়ে মজার ঘটনা হলো, এবার এই 24টি আসনের 19টি আসনেই পেল বিজেপি সমর্থিত এনডিএ। কিন্তু হয়তো মুসলিম তারা, তো মুসলিমরা বিজেপি কেও ভোট দিচ্ছে, নীতিশের দলকেও ভোট দিচ্ছে, তো যার কারণে এনডিএ 24টি আসনের মধ্যে 19টি আসন তারা পেয়েছে। এরকম ভাবেই পশ্চিমবঙ্গে যদি ঘটনা ঘটে, এই জন্যই মমতা ব্যানার্জির মাথা আরো একটু বেশি খারাপ হয়েছে হয়তো এই কারণেই, যে পশ্চিমবঙ্গেও যদি পশ্চিমবঙ্গের মুসলিম, ভারতীয় মুসলিম, তারা যদি বিজেপি কে বা কংগ্রেসকে ভোট দেয় বা বামদেরকে ভোট দেয়, তাকে ভোট না দেয়, তার নিশ্চিত পরাজয়ের সম্ভাবনা। কারণ এতদিন পশ্চিমবঙ্গে মুসলিম ভোটের উপরেই মমতা ব্যানার্জি তার সাম্রাজ্যকে চালাচ্ছেন। তো সেই কারণেই মমতা ব্যানার্জি এই এসআই এর বিরুদ্ধে সিরিয়াস ভাবে বিরোধিতা করছেন, এবং পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিমদেরকে ভয় দেখাচ্ছেন। মমতা ব্যানার্জি কিন্তু এটা বলছেন না যে যারা অনুপ্রবেশকারী তারা শুধু এসআইআর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। তিনি কিন্তু গড়ে সকলকে বলছে, সমস্ত মুসলিমদেরকে আতঙ্ক উত্তেজনা তৈরি করার জন্য বলছে, যদিও বিষয়টি একেবারেই পশ্চিমবঙ্গের ভারতীয় মুসলিম যারা তাদের জন্য এসআইআর কোনো অবস্থাতেই প্রযোজ্য না, এবং এটা তাদেরকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করবে না। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে ভারতের এই প্রসঙ্গটা নিয়ে আমাদের কথা বলার উদ্দেশ্যে, যে আমাদের বাংলাদেশি যারা আছে, তারা তারা যদি মনে করে তারা ভারতে থাকবে, লিগেল কাগজ নিয়ে তারা ভারতে থাকতে পারে, কাজ করতে পারে, সব করতে পারে। তারা যদি মনে করে তারা সব দেশে যাবে, তারা বাংলাদেশে চলে যেতে পারে, এবং প্রতিদিন যাচ্ছেও, এটা নিয়ে কোনো রাজনীতির কোনো কারণ নাই। এই রাজনীতিটা অনেকটা বাড়াবাড়ি। এর এর ফলে যেটা হচ্ছে, বাংলাদেশিদের দুর্ভোগ হচ্ছে। সন্তান, স্ত্রী, সন্তান নিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে মানে দিনাতিপাত করতেছে। অনেকেই আছে যে অনেক দূরে, হয়তো বেঙ্গালুরে, কেউ আছে দিল্লিতে, কেউ কলকাতাতে, কেউ আসামে। যে এই যে ওদের ট্রাভেলিং, ওদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তো অনেক ধরনের সমস্যা হচ্ছে। আমরা প্রতিদিন ভারতের কাগজপত্রে এই বিষয়গুলি দেখতে পারি, এবং প্রতিদিনই বাংলাদেশের সীমান্ত দিয়ে গ্রুপে গ্রুপে হয়তো 200, 150, 80, 90 এরকম ভাবে প্রতিদিন বাংলাদেশে যাচ্ছে। কিন্তু সেটা আরো নির্বিঘ্নে হলে, জনমনে আতঙ্ক না থাকলে, এবং বাংলাদেশিদেরকে উপর যদি মানসিক এবং শারীরিকভাবে কোনো অত্যাচার করা না হয়, এবং তারা যদি স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যেতে চায়, সেটা অন্য বিষয়। আর তারা যদি ভারতে থাকতে চায়, তো ভারতের লিগেল কাগজপত্র সংগ্রহ করে ভারতে কাজ করতে পারে, থাকতেই পারে। আমরা যেমন বাইরে আছি, আমাদের তো অসুবিধা হচ্ছে না। আমরা এই দেশের লিগেলি কাগজপত্র যেভাবে, যেটা আইন কানুন যা আছে সেটা যা করতে হয় তা করেই সকলে বসবাস করে। মিডিল ইস্টেও তাই, ইউরোপেও তাই। তো ভারতের বেলা তো ভারতও আমাদের জন্য বিদেশ, আমেরিকাও আমাদের জন্য বিদেশ। তো ভারত প্রতিবেশী দেশ, ভারতে অনেক লোক যাইতেই পারে। আমাদের দেশে তো দেশের আর্থসামাজিক অবস্থা এমন ভয়াবহ, যার ধরুন দেশ থেকে মানুষ চলে যেতে পারলে মনে হয় বাঁচে। আজকে যে শিক্ষিত লোকরা বাইরে বিভিন্ন জায়গাতে যাচ্ছে, কিন্তু যারা আরো কম শিক্ষিত, যারা গরিব, কত দরিদ্র, তারা কি করবে? তারা পাশের দেশ ভারতেই যায়। ভারতে গিয়ে যদি মনে করে যে এখানে না খেয়ে দুর্বিষহ জীবনযাপন করার চেয়ে ভারতে গিয়ে কাজ করে যদি আরেকটু উন্নত জীবন করা যায়, হোয়াই নট, কেন নয়? সেটার জন্য হয়তো তারা ভারতে যায়। তবে এটা নিয়ে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি যে ধরনের রাজনীতি করছেন, সেই রাজনীতিটা কোনো অবস্থাতেই কাম্য নয়। তিনি খুব ভালো করেই জানে এসআইআর ভারতে বসবাসকারী
ভারতে জন্ম নেয়া ভারতীয় মুসলিম নাগরিকদের জন্য কোনো অবস্থাতেই কোনো সংকেত নয়। সেটি শুধু বহিরাগতদের বেলায় প্রযোজ্য। সেই বহিরাগত হোক, বাংলাদেশ থেকে আসা হোক, পাকিস্তান থেকে আসা বা হোক, রোহিঙ্গাদের বেলায় হোক, সেটা হইতেই পারে। সেটা ফেস করার জন্য যতটুকু প্রয়োজন সেটা করতে হবে। এবং বাংলাদেশ সরকারও আশা করি এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, কারণ দু দেশের সাথে সরকারি পর্যায়ে আলাপ আলোচনায় অনেক বরফ গলতে পারে, সেটার সম্ভাবনা অনেক বেশি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শুভরাত্রি।